বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। শিক্ষক পরিচিতি দেখো, আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহকারী অধ্যাপক, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ, দামোহদা, চুয়াডাঙ্গা। এখন আমরা বিষয় পরিচিতি দেখি। শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় সমাজবিজ্ঞান, পত্র দ্বিতীয়, অধ্যায় প্রথম। পাঠ শিরোনাম: সমাজবিজ্ঞানের পটভূমি, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি এবং বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। শিক্ষণফল: পাঠ শেষে আমরা সমাজবিজ্ঞানের পটভূমি বর্ণনা করতে পারব, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি বর্ণনা করতে পারব এবং বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব। এখন আমরা বাংলাদেশের সমাজবিজ্ঞানের যে পটভূমি সেটা দেখি। অন্যান্য সামাজিক বিজ্ঞানের তুলনায় সমাজবিজ্ঞান সর্বকনিষ্ঠ। 19 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠা লাভ করেনি। ইউরোপের এক বৈপ্লবিক পরিবেশে সামাজিক পরিবর্তনের এক ক্লান্তি লগ্নে সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে জন্ম লাভ করে। এর পূর্বে জ্ঞানের অন্যান্য শাখায় সামাজিক সম্পর্ক, আচরণ তথা সমাজবিজ্ঞান সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হলেও সমাজবিজ্ঞানের আলাদা অস্তিত্ব ছিল না। প্রাচীন ও মধ্যযুগের সমাজচিন্তায় সুসংঘবদ্ধ চিন্তাভাবনা ও বিশ্লেষণের সামান্য পরিচয় মেলে, কিন্তু এ যুগের মানবজ্ঞান ছিল প্রধানত কল্পনাশ্রয়ী। সমাজবিজ্ঞানের প্রকৃতিকে জানার জন্য যে প্রচেষ্টা সে সময় চলছিল সেটি বিজ্ঞানসম্মত সমাজপাঠ অর্থাৎ সমাজবিজ্ঞান বিকাশের ভিত্তি রচনা করেছিল। তো যারা সমাজবিজ্ঞানের ভিত্তি রচনা করেছেন তাদের নিয়ে আমরা একটু আলোচনা করি। গ্রিক দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটল সামাজিক বিজ্ঞান চর্চার দুই অগ্রনায়ক। সামাজিক বিজ্ঞান সম্পর্কিত সুসংঘবদ্ধ চিন্তাভাবনা তাদের দ্বারাই সূচিত হয়। তাদের প্রচেষ্টা ছিল প্রধানত কল্পনাশ্রয়ী, অবরোহ পদ্ধতি ভিত্তিক, কিন্তু বাস্তবকে জানা এবং সত্যে উপনীত হওয়ার জন্য এটি একমাত্র পদ্ধতি নয়। কাল্পনিক ধ্যান ধারণার চিন্তার মাধ্যমে প্রাচীন ও মনীষীরা নিরবচ্ছিন্ন শান্তি ও নিরঙ্কুশ ন্যায় বিচার সমন্বিত আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। প্লেটোর চেয়ে অ্যারিস্টটল সামাজিক সমস্যার ক্ষেত্রে অধিকতর বাস্তববাদের পরিচয় দিয়েছেন, কিন্তু তিনি মূলত যুক্তিতর্কের মাধ্যমে আদর্শ সামাজিক ব্যবস্থা রূপায়ণ ব্রতী হন। তাদের সৃষ্টিকর্মে পৃথিবীর মানুষ সম্পর্কে অতীন্দ্রিয় ধ্যান ধারণার প্রতিফলন দেখা যায়। এরপর আমরা ম্যাকিয়াভেলির কথায় আসছি। ষোড়শ দশকের আগ পর্যন্ত মানব জীবনের সংক্রান্ত সমস্যা নিয়ে বস্তুনিষ্ঠ চিন্তাভাবনার বিশেষ প্রমাণ পাওয়া যায় না। এই সময়কার উল্লেখযোগ্য চিন্তাবিদ ছিলেন ম্যাকিয়াভেলি, যার বিখ্যাত গ্রন্থ দি প্রিন্স। এই গ্রন্থ রাষ্ট্র ও প্রশাসন এবং সমাজ সম্পর্কে প্রথম বস্তুনিষ্ঠ আলোচনা পাওয়া যায়। সমসাময়িককালে দেখো, এখন আসি টমাস মোর। সমসাময়িককালে স্যার টমাস মোর তার উটোপিয়া গ্রন্থে বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে একটি সুন্দর সমাজ ব্যবস্থার চিত্র পাওয়া যায়। এটি সমাজবিজ্ঞানের চিন্তাকে সমৃদ্ধ করে। সোশ্যাল সার্ভে বা সামাজিক জরিপ সমাজবিজ্ঞানের গবেষণায় আজ বিশেষ স্থান অধিকার করে আছে এবং পরিসংখ্যান বিজ্ঞানের পদ্ধতি প্রয়োগের দ্বারা এবং জরিপ তত্ত্বকে ক্রমেই উন্নত করা হচ্ছে। তবে আমরা এখন আলোচনা করব গিন্সবার্গের ধারণা নিয়ে। সমাজবিজ্ঞানের পটভূমির বিশ্লেষণ করে গিন্সবার্গ বলেন যে নিম্নের চারটি
ইন্টেলেকচুয়াল টার্মস সমাজবিজ্ঞানের উৎসভূমি। এগুলো হলো রাষ্ট্রীয় দর্শন, ইতিহাসের দর্শন, জীববিজ্ঞানের বিবর্তনবাদ এবং সামাজিক জরিপ। এছাড়া আমাদের দেখো আছে ভিকো ও মন্টেস্কো। ইটালির পণ্ডিত ভিকো ও ফরাসি দার্শনিক মন্টেস্কো রাষ্ট্রবিজ্ঞানী হয়েও সামাজিক শক্তি সমূহকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণের যে উদাহরণ সৃষ্টি করেছেন তা সমাজবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণের মাধ্যমে সমাজ বিকাশের সূত্রগুলি আবিষ্কার করেন ভিকো, আর মানব সমাজের বিকাশে ভৌগোলিক প্রভাবকে ভূমিকায় বিশদ ব্যাখ্যা দেন মন্টেস্কো। কদর্সে এবং সেন্ট সাইমনের কথা এখন বলছে। সেন্ট সাইমনও সমাজবিজ্ঞানের ভিত্তি রচনায় অবদান রেখেছেন। পরবর্তীতে আমরা দেখছি যে অগাস্ট কোতের কথায় আসছে। অগাস্ট কোত আমরা আমাদের সমাজবিজ্ঞানের জনক। তো ফরাসি চিন্তাবিদ অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। সমাজবিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য নয়, বরং উৎসাহ ব্যঞ্জক অনুপ্রেরণার জন্য তাকে এইরূপ মর্যাদা দেওয়া হয়। 1839 সালে কোত সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সোশিওলজি শব্দটি উদ্ভাবন করেন। সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের পরিধি, পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে সুচিন্তিত এবং সুনির্দিষ্ট মতামত প্রদান করে অগাস্ট কোত স্মরণীয় হয়ে রয়েছেন। মানবজ্ঞানকে শ্রেণীবদ্ধ করে এর বিকাশ, উন্নতি ও অবনতির সূত্রাবলী নির্ধারণের ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া সামাজিক সমস্যা পরিস্থিতির বিশ্লেষণ কোন পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর তা তিনি বর্ণনা করেন। সমাজকে জানার জন্য একটি অনন্য সাধারণ বিজ্ঞানের প্রয়োজনীয়তা তিনি বিশেষভাবে উপলব্ধি করেছিলেন, আর এই সম্পর্কিত জ্ঞানকে তিনি প্রথমে সোশ্যাল ফিজিক্স বা সামাজিক পদার্থবিজ্ঞান এবং পরে সোশিওলজি বা সমাজবিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেন। আমরা দেখছি অগাস্ট কোতের অবদান। এখন আমরা বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি নিয়ে আলোচনা করব। সেখানে আমরা দেখি যে বাংলাদেশের বর্তমান ভূখণ্ডে মানব সভ্যতার ইতিহাস সুপ্রাচীন কালের। অনেকের মতে এখানে মানব সভ্যতা শুরু হয়েছিল 4000 বছর আগে। সে সময় থেকেই সমাজে মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া চলে আসে সামাজিক বিবর্তন ও বিকাশ দ্বারা। সমাজ কাঠামো, সামাজিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠানের বিবর্তন ঘটলেও সে সময় জ্ঞানের স্বতন্ত্র শাখা হিসাবে সমাজবিজ্ঞান না থাকায় সমাজবিজ্ঞানের আলোকের আলোচনা হয়নি। কিন্তু ভারতীয় উপমহাদেশের সমাজ চিন্তায় ইতিহাস লক্ষ্য করা যায় প্রায় 2000 বছর পূর্বেই। তা ভারতীয় উপমহাদেশের সমাজ চিন্তায় আমরা যাদেরকে অবদান রাখতে দেখছি তাদের আমরা দেখি যে আমরা ভারতীয় উপমহাদেশের সমাজ চিন্তা সম্পর্কিত প্রথম আলোচনা দেখা যায় কৌটিল্যের রচনায়, তার অর্থশাস্ত্রে। তা এই গ্রন্থে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার কলা কৌশল সম্পর্কিত আলোচনা পাওয়া যায়। প্রাচ্যের সামাজিক বিজ্ঞানের অগ্রদূত বলা হয় কৌটিল্যকে। এরপর দেখো আল-বেরুনি ভারততত্ত্বেও আমরা এই আলোচনা দেখতে পাই। পারস্যের নামজাদা পণ্ডিত আবু রায়হান আল-বেরুনির ভারততত্ত্ব গ্রন্থ বাংলাদেশ সমাজের চমৎকার বিবরণ পাওয়া যায়। তিনি ভারতবর্ষে এসেছিলেন জ্ঞানবিজ্ঞান ও দর্শন চর্চার জন্য। আবার গুপ্ত যুগের বাদশায়ন তার গ্রন্থ কামসূত্র এ বিবাহ পারিবারিক ও সামাজিক পারিবারিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন। প্রাচীন ভারতীয় উপমহাদেশের দার্শনিকদের দিকে লক্ষ্য করলে একটি বিষয় স্পষ্ট বোঝা যায়, তারা সামাজিক সমস্যার চেয়ে ধর্মীয় বিষয়ের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। গুপ্ত যুগের পর ইতিহাস পরস্পরে মুসলমানরা ভারতবর্ষের শাসন ক্ষমতায় আসে। এর শুরুতে পারস্যের বিখ্যাত পণ্ডিত আল-বেরুনির জ্ঞান বিজ্ঞান ও দর্শন চর্চার জন্য ভারতবর্ষে আসেন। তিনি ভারতীয় সমাজ কাঠামো সম্পর্কে, বিশেষ করে ভারতের হিন্দু সমাজ সম্পর্কে গভীর পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেন। ভারতীয় হিন্দু সমাজ সম্পর্কে তার গভীর পর্যালোচনা আজও বিস্ময়ের ব্যাপার। এরপর আমাদের আসছে দেখো আবুল ফজলের আকবরনামা। তা ষোড়শ শতকে
আবুল ফজল কর্তৃক রচিত আইনে আকবরী ও আকবরনামায় ভারতের সমাজ সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায়। সৈয়দ গোলাম হোসেন খানের সিয়েরুল মতো খবিন গ্রন্থেও তৎকালীন বাংলার সামাজিক অবস্থা ঘটনাবলী লিপিবদ্ধ আছে। এসব গ্রন্থে বাংলাদেশের ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের সমাজ, সংস্কৃতি ও প্রাকৃতিক পরিবেশের বিবরণ পাওয়া যায়। মুঘল, পাঠান, শের, লোদি, খলজি প্রভৃতি বংশের শাসনামলে বাংলার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন সমাজবিজ্ঞানের উপজীব্য হিসেবে কাজ করে। তাছাড়া সর্বশেষ স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে 1784 সালে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় উপমহাদেশের সমাজচর্চার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সূত্রপাত হয়। 19 শতকের শেষের দিকে উইলিয়াম উইলস হান্টারের সম্পাদনায় সামাজিক তত্ত্বের এক অনন্য গ্রন্থ দি ইম্পেরিয়াল গ্যাজেটার প্রকাশিত হয়। এই গ্রন্থে বাংলার সাথে ভারতের অন্যান্য অঞ্চলের পার্থক্যের পাশাপাশি ভূমি ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। এরপর আবার 1757 সালে পলাশী যুদ্ধের প্রহসনের মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষের ক্ষমতা দখল করে। ইংরেজরা শাসনের নামে সুদীর্ঘকাল শোষণ করে। ইংরেজ শাসনের প্রভাবে এদেশের প্রচলিত সমাজ কাঠামো, অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটে। এখন আমরা নাজমুল করিমের চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ গ্রন্থে কি পাই দেখি। একে নাজমুল করিম তার চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ গ্রন্থে সমাজ কাঠামোর, শিক্ষা ব্যবস্থার, অর্থনৈতিক ব্যবস্থার, উৎপাদন ব্যবস্থার পরিবর্তন সম্পর্কে আলোচনা করেন। তবে এর প্রভাবে ভারতীয় উপমহাদেশের সমাজ ব্যবস্থায় অনেক সংস্কার সাধিত হয়। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ, বিধবা প্রথা, বিবাহ চালা, জমিদারি ব্যবস্থার পরিবর্তন ইত্যাদি সমাজকে বদলে দেয়। ইংরেজ শাসনের প্রভাবে ভারতীয় উপমহাদেশে 1885-এর দশকে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কলকাতা, মাদ্রাজ ও বোম্বে শহরে। 1921 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলির মাধ্যমেই বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের সমাজবিজ্ঞান চর্চার আনুষ্ঠানিক পথ উন্মুক্ত হয়। ভারতের স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত কয়েকজন বাঙালিবাদী লেখক যেমন রাজকমল মুখার্জি, ডি.এল. মজুমদার, নির্মল কুমার বসু, বিনয় কুমার সরকার প্রমুখ বাংলাদেশের সমাজবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের মধ্যে আবার কেউ কেউ মার্ক্সবাদেও বিশ্বাসী ছিলেন। এম.এন. রায়, মুজাফফর আহমদ, শোভন সরকার, গোপাল হালদার, বিনয় ঘোষ এর মধ্যে উল্লেখযোগ্য। তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে সমাজবিজ্ঞান চর্চা শুরু হয়েছে। তো 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ চালু হলেও বাংলায় আনুষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞানের শিক্ষা গবেষণামূলক কাজ শুরু হয়। তারপরে 1921 সালে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞান চর্চার সূত্রপাত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে বিভিন্ন বিভাগের বিচ্ছিন্নভাবে সমাজবিজ্ঞান নিয়ে আলোচনা করা হতে থাকে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা হওয়ার ফলে এর একটি কোর্স হিসাবে সমাজবিজ্ঞান অন্তর্ভুক্ত হয়। 57 সালে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হিসাবে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা পায়। সমাজবিজ্ঞান বিভাগ চালু হওয়ার পূর্ব পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ সমাজবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন নিবন্ধ ও গ্রন্থ রচনা করেছেন। এসব নিবন্ধ ও গ্রন্থসমূহ বাংলাদেশের সমাজবিজ্ঞানের পটভূমি রচনায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে অগ্রপথিক হিসাবে ডক্টর এ.কে. নাজমুল করিম এবং অজিত কুমার সেনকে স্থান দেওয়া হয়। তাহলে আমরা দেখলাম যে সমাজবিজ্ঞান বাংলাদেশের যে চর্চার পটভূমি সেটা নিয়ে আলোচনা করলাম। এখন বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের কি প্রয়োজনীয়তা সেটা নিয়ে আমরা এখন আলোচনা করতে দেখো। তো এই আলোচনাতে আমরা প্রথমেই দেখছি যে সমাজের পূর্ণাঙ্গ রূপ যত দূর পর্যন্ত বিস্তৃত, সমাজবিজ্ঞানের পরিধি ও ক্ষেত্র তত দূর পর্যন্ত বিস্তৃত।
সামাজিক কাঠামো, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, এদের ভূমিকা, কার্যাবলী নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। কিন্তু এরপরেও অনেকে প্রশ্ন করে থাকেন সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা। তো কট্টর সমালোচকদের মধ্যে অনেকে বলে থাকেন সমাজবিজ্ঞান বাস্তব জীবনের ব্যবস্থা নিয়ে আলোচনা করে না, এতে কেবল তত্ত্ব ও মতাদর্শ নিয়ে আলোচনা করা হয়। তাদের মতে সমাজবিজ্ঞানের আলোচনা কোনো বৈজ্ঞানিক আবিষ্কৃত সত্যের উপর প্রতিষ্ঠিত নয়। সুতরাং সমাজবিজ্ঞানের ক্ষেত্রে সমাজ জীবনের ক্ষেত্রে সমাজবিজ্ঞান আলোচনার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের মতো সমস্যাপূর্ণ দেশে সমাজবিজ্ঞান নিয়ে আলোচনার মাধ্যমে কোনো উপকার হবে না, এটি কেবল সময় ও অর্থের অপচয় ঘটবে। এইরূপ সমালোচকদের মধ্যে ইটালিয়ান সমাজবিজ্ঞানী প্যারেটোর নাম উল্লেখযোগ্য। তো সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব, উপকারিতা, উপযোগিতা সম্পর্ক উপরোক্ত মতবাদ সমর্থনযোগ্য নয়। এ প্রসঙ্গে সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ধারণাগুলো পর্যালোচনা করা হলো। এর মাধ্যমে উপলব্ধি করা সম্ভব হবে যে সমাজে এর গুরুত্ব ও গ্রহণযোগ্যতা কতটুকু। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস মনে করেন সমাজবিজ্ঞান পাঠের সামাজিক ও ব্যক্তিগত উভয় ধরনের মূল্য এর আছে, এজন্য এর অস্তিত্বকে স্বীকার করা হয়েছে। যদিও বাস্তব ক্ষেত্রে এর কতকগুলো বর্ণনামূলক সমস্যা বিদ্যমান, তবু সমাজবিজ্ঞানের ব্যক্তিগত সামাজিক সুবিধাই বেশি। সমাজবিজ্ঞান সমাজের প্রকৃতি ও স্বরূপ এবং সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন পরিবার, বিদ্যালয়, উৎপাদন ব্যবস্থা, মসজিদ, মন্দির, গির্জা, সংঘ প্রভৃতি কীভাবে মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে পরিচালনা করে তা নিয়ে আলোচনা করে থাকে। এর উপযোগিতার উপর ভিত্তি করেই এটি আবর্তিত হয়। সমাজ ও সভ্যতার বিকাশের পথকে সমাজবিজ্ঞান প্রশস্ত করে দেয়। তো আমরা এখন বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছি। প্রথমত, সমাজের গঠন, উদ্দেশ্য ও লক্ষ্য ও বিকাশ সম্পর্কে জানতে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। সামাজিক জীব হিসাবে মানুষের বাইরে বসবাস করতে পারে না, সমাজের বাইরে। বাংলাদেশের মানুষও এর বাইরে নয়। সমাজের সমস্যা হিসাবে প্রত্যেকের সমাজের মানুষের আচার আচরণ, রীতিনীতি, জীবন প্রণালী ইত্যাদি বিষয়ে জানা আবশ্যক। এজন্য সমাজের মানুষের জীবন প্রণালী, রীতিনীতি, মূল্যবোধ, আদর্শ সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান অধ্যয়ন করতে হবে। সমাজের গঠন, উদ্দেশ্য, লক্ষ্য, বিকাশ ইত্যাদি সম্পর্কে ধারণা রাখা সমাজের দায়িত্বশীল নাগরিক হিসাবে প্রতিটি ব্যক্তির কর্তব্য। সমাজ সম্পর্কে নির্ভুল ও পূর্ণাঙ্গ চিত্র পেতে চাইলে সমাজবিজ্ঞান পাঠের কোনো বিকল্প নেই। এরপর আসি বিভিন্ন শ্রেণী, পেশা ও বর্ণের পারস্পরিক বৈচিত্র্য, জটিলতা, অনুধাবন ও নিরসন। বাংলাদেশে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে শ্রেণী, পেশা ও বর্ণভেদ পার্থক্য লক্ষণীয়। এদের প্রকৃতি ও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই বৈচিত্র্য পার্থক্য কখনো কখনো সমাজের জটিলতা সৃষ্টি করে থাকে। এই জন্য জটিলতা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সমাজবিজ্ঞান তার সঠিক দিক নির্দেশনা দান করে। বাংলাদেশের শ্রেণী কাঠামো সম্পর্কে জানতে চাইলে এক্ষেত্রে সমাজবিজ্ঞানের সহায়তা করতে পারবে। এরপর আসে পরিবর্তনের ধরন, ধারণা ও এর ফলে উদ্ভূত সমস্যা অনুধাবন এবং নিরসনে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। পরিবর্তনশীলতা সমাজের স্বাভাবিক ধর্ম। এই পরিবর্তন কোথাও দ্রুত আবার কোথাও মন্থর। বাংলাদেশের সমাজ এই পরিবর্তনের স্থানকাল পাত্রভেদে ভিন্নভাবে হচ্ছে। সামাজিক পরিবর্তন অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচক। যদি এই পরিবর্তনের কারণগুলো সম্পর্কে ভালোভাবে জানা থাকে তবে এর নেতিবাচক প্রভাব মোকাবেলা করা যায় খুব সহজেই। ব্যক্তির সমষ্টিগত জীবনে এরূপ প্রভাবকে কাঙ্ক্ষিত উপায়ে প্রতিরোধ করা সম্ভব। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সামাজিক পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলা করে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা যায়। এক্ষেত্রে সমস্যাকে সম্ভাবনায় পরিণত করা সম্ভব। আর এই ক্ষেত্রে সমাজবিজ্ঞান আমাদের সহায়তা করতে পারে। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সামাজিক পরিবর্তনের কারণ, প্রভাব ও কাঙ্ক্ষিত পথে উত্তরণের উপায় সম্পর্কে জানা যায়। এরপর আমরা আসছি 4 নম্বরে, দায়িত্ব ও অধিকার সম্পর্কে সজাগ হতে। আমাদের বর্তমান সমাজের একটি বড় সমস্যা হলো ব্যক্তিগতভাবে আমরা আমাদের দায়িত্ব, কর্তব্য ও সম্পর্কে সচেতন নয়। আমরা অনেকেই নিজের উপর অর্পিত দায়িত্ব, কর্তব্য যথাযথভাবে পালন করি না। এই জন্য সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমাদের অধিকার সম্পর্কে আমরা সচেতন নয় বলে অন্যের উপর যে দায়িত্ব ছিল তা সে যথাযথভাবে পালন না করেই পার পেয়ে যাচ্ছে। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে নাগরিকের দায়িত্ব, কর্তব্যবোধ এবং অধিকার সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই জ্ঞান আমাদের মধ্যে সুনাগরিকের গুণাবলীকে বিকশিত করে। এই জন্য প্রত্যেক নাগরিকের সমাজবিজ্ঞান পাঠ করা আবশ্যক। এখন আমরা আসছি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রার অনুধাবনে। বাংলাদেশের জনসংখ্যা গঠন ও বণ্টনের ক্ষেত্রে বিভিন্নতা দেখা যায়। এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মানুষ নৃতাত্ত্বিক বিচারে বাঙালি হলেও ছোট বড় প্রায় 34টি
ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে বসবাস করে। এদের জীবনযাত্রার প্রণালী এবং সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো ভিন্ন ধারার। এদের সম্পর্কে জানতে হলে এবং তাদের জন্য যথাযথ সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাইলে সমাজবিজ্ঞান আমাদেরকে সহায়তা করতে পারে। এবার আসছে ধর্মীয় সম্প্রীতি রক্ষায়। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির আমাদের প্রিয় বাংলাদেশ। সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায় বাস করলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্মের অধিকার নিয়ে এদেশে বাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনবদ্য দৃষ্টান্ত দেখা যায় এদেশের মানুষের মাঝে। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সম্প্রীতি রক্ষার কারণ ও উপায় সম্পর্কে জানা যায়। এরপর আমরা সামাজিক সমস্যা নিরসনে কি ভূমিকা রাখে দেখি। অধিক জনসংখ্যা, দারিদ্র্য, নিরক্ষরতা, অপুষ্টি ইত্যাদি বাংলাদেশের প্রধান সামাজিক সমস্যা। এই সমস্যাগুলোর কোনোটি ধীরে ধীরে জটিল আকার ধারণ করছে, আবার কোনোটির হ্রাস পাচ্ছে। সমাজবিজ্ঞান এসব সামাজিক সমস্যার কারণ, প্রভাব ও প্রতিকার বিষয়ক বিজ্ঞানভিত্তিক আলোচনা ও গবেষণা করে। সমাজবিজ্ঞানের গবেষণালব্ধ জ্ঞান সামাজিক সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। ইতিমধ্যে দারিদ্র্য দূরীকরণ, নিরক্ষরতা দূরীকরণ ইত্যাদি ক্ষেত্রে সামাজিক বিজ্ঞানের গবেষণালব্ধ এরূপ জ্ঞান সুফল বয়ে এনেছে। এখন আমরা ৮ নম্বর আসছি রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে মুক্তি লাভ। সমাজ রাজনীতি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। সমাজ থেকেই রাজনীতির উদ্ভব হয়, তাই সমাজ রাজনীতিকে প্রভাবিত করে। আবার রাজনীতি সমাজকে নিয়ন্ত্রণ করে। কিন্তু সমাজ ও রাজনীতি যদি বিপরীতমুখী হয় তবে মানুষের জীবন হুমকির সম্মুখীন হয়। দীর্ঘদিনের চলে আসা রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন প্রবৃদ্ধি এবং উন্নয়নের ধারা থমকে আছে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সমাজবিজ্ঞান আমাদের সহায়তা করে। এরপর দেখো যে টেকসই উন্নয়নের জন্য আমাদের যে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সেটা আলোচনা করছি। সমাজ ও অর্থনীতি একে অন্যের পরিপূরক, একটির পরিবর্তন অন্যটিকে প্রভাবিত করে। সামাজিক কাঠামোর পরিবর্তন অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে, আবার অর্থনৈতিক উন্নয়ন সমাজ কাঠামোকে পরিবর্তন করে দেয়। এছাড়া একটি দেশের উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নে আবশ্যক। বাংলাদেশের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে একথা প্রযোজ্য। যে কোনো সামাজিক ও অর্থনৈতিক সমস্যার মূল উদ্ঘাটনে সমাজতাত্ত্বিক জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। এরপর আমরা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। দেখো, সমাজের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ না হলে যে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা যায় না। তার বাস্তব উদাহরণ হল ভারতের পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটার প্রস্তাবিত শিল্পনগরের বিরুদ্ধে সহিংস আন্দোলন এবং বাংলাদেশের মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন। ব্যাপক গণ আন্দোলনের মুখে এ দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি, কিন্তু সমাজতাত্ত্বিক গবেষণার মাধ্যমে যদি সম্ভাব্যতা যাচাই করা যেত তবে এর একটি উত্তম বিকল্প ব্যবস্থা নির্ধারণ করা হয়তো বা সম্ভব ছিল। তাই যে কোনো পরিকল্পনা প্রণয়নের সময় সমাজবিজ্ঞানের সহায়তা নেওয়া প্রয়োজন। এখন আসছি আমরা সমাজ সম্পর্কে ধারণা লাভের জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। সমাজবিজ্ঞান সামাজিক কাঠামোর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞানের মৌলিক বৈশিষ্ট্য, ব্যক্তি এবং সমাজ জীবনের উপর বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব, সামাজিক অগ্রগতি এবং তার প্রক্রিয়া, সামাজিক আন্দোলন ও বিদ্রোহের উৎস ও পরিণাম, শিল্পায়ন এবং অর্থনৈতিক অগ্রগতি ইত্যাদি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। একটি উন্নয়নশীল দেশের নাগরিক হিসাবে বাংলাদেশের জনগণের এই বিষয়গুলো সম্পর্কে জানা দরকার। এজন্য সমাজবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। সমাজের সদস্যগণ সমাজে বসবাস করতে গিয়ে রাজনীতি, ব্যবসায়, বাণিজ্য সহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে থাকে। এই কার্যক্রমগুলো সম্পূর্ণ করার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান বিশেষভাবে সহায়ক।
সমাজের এই কার্যক্রমসমূহ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে প্রথমে প্রয়োজন সমাজ সম্পর্কিত সুস্পষ্ট ধারণা। এটি বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। তাই সমাজ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভের জন্য সমাজ বিজ্ঞান পাঠ করতে হবে। এখন আমরা আসছি কৃষি ও শিল্পের সমস্যা এবং শ্রমিকদের দক্ষতার উন্নয়নে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। তৈরি পোশাক শিল্প এবং প্রবাসীদের প্রেরিত অর্থ এদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে। কৃষি ও শিল্পের সমস্যা এবং শ্রমিকদের দক্ষতার উন্নয়নে কাঙ্ক্ষিত ফল লাভ করতে চাইলে সমাজবিজ্ঞানের জ্ঞান অর্জন করা অপরিহার্য। এবার আমরা আসছি দেখো বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি বাস্তবসম্মতভাবে আয়ত্ত করতেও সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। একটি দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি হল গর্ব করার মতো সম্পদ। বাংলাদেশের জনগণের রয়েছে ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের এক সমৃদ্ধ ইতিহাস। এদেশের লোকসাহিত্য, গান, কবিতা এবং ভাষা সাহিত্যে রয়েছে গৌরব করার মতো উপাদান। নিজস্ব সংস্কৃতির লালন ও অনুশীলন এদেশের মানুষকে সক্রিয়তা দিয়েছে। বাঙালিকে সংস্কৃতির আগ্রাসন প্রতিহত করার শক্তি ও সামর্থ্য যোগায় এদেশের ঐতিহ্য। সামাজিক বিজ্ঞান যদিও মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, তবু তার জ্ঞান মানুষকে সমৃদ্ধ করছে, নিজস্ব সক্রিয়তা বজায় রাখতে উদ্বুদ্ধ করছে। সমাজবিজ্ঞান পঠন পাঠনের মাধ্যমে বাঙালি জনগণ এই বিষয়সমূহকে আরও ভালোভাবে আয়ত্ত করতে পারবে। অতএব আমরা বলতে পারি যে বাংলাদেশের সার্বিক অবস্থা এবং প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব অনস্বীকার্য। এখানকার নাগরিকদের অবস্থান, সামাজিক পদমর্যাদার শ্রেণী, বয়সভেদে সমাজবিজ্ঞানের এক এক স্তরের জ্ঞান প্রয়োজনীয়। এজন্য দরকার জাতীয় শিক্ষাক্রমে প্রয়োজন মতো সমাজবিজ্ঞানের পাঠ সংযোজন এবং সমাজবিজ্ঞানের উপর উচ্চতর ডিগ্রিধারীদের পেশাগত পদে নিয়োগ দান। তাহলে আমরা সমাজবিজ্ঞান পাঠের যে প্রয়োজনীয়তা পড়লাম। আগামী দিনে বাড়ির কাজ দেখো বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তাটা একটু ভালো করে পড়ে আসবে। আর আগামী দিনে আমরা ক্লাসে পড়ব বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশধারা ও সমাজবিজ্ঞান চর্চা। বই নির্দেশনা দেখো ডক্টর মোহাম্মদ আব্দুল মালেক সরকার, সমাজবিজ্ঞান প্রথম পত্র, ঢাকা লেকচার পাবলিকেশনস লিমিটেড, 2020। আজকের মতো আমরা তাহলে এখানে পাঠ শেষ করলাম। সকলকে অশেষ ধন্যবাদ।